শেখ মুজিব মনে করেছিল তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে। এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খানকে এখানে জন্ম দিতে চায় না। অর্থাৎ তিনি পাকিস্তান সামরিক বাহিনীকে বিশ্বাস করেছেন, কিন্তু বাঙালিদেরকে তিনি আপন লোকদেরকে বিশ্বাস করেন নাই। বলছে খান সাহেব দেশে কি হচ্ছে? তা বলে স্যার দেশের অবস্থা ভালো না, শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করবে না। পাকিস্তানি জেনারেলরা শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে করে না এবং তার হাতে পাকিস্তানকে নিরাপদ মনে করে না, তাকে বিশ্বাস করে না। সুতরাং আওয়ামী লীগকে তারা কখনো ক্ষমতা হস্তান্তর করবে না। ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের স্পোর্টস অফিসার, কারণ ফুটবল আমি চ্যাম্পিয়ন ছিলাম, যার কারণে এখন হাঁটুতে ব্যথা। ইন্টেলিজেন্স অফিসার ছিলাম, ম্যাচ সেক্রেটারি নির্বাচিত হয়। আমার সময় কোনো ম্যাচ সেক্রেটারি নির্বাচিত হতো না, উনি বলে দিতেন ক্যাপ্টেন ওলি ম্যাচ সেক্রেটারি। তারপরে হলে ৩-৪ পরে ট্রুপসের দায়িত্ব, 4টা পদ আমার ছিল এবং আমাকে বলা হতো ব্লু হোয়াইট বয় অফ কর্নেল এম আর চৌধুরী। অর্থাৎ এম আর চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোক। তিনি চট্টগ্রামে বদলিয়ে যখন আসলেন ততদিনে কিন্তু নির্বাচন শেষ। মহাসচিবের কাছে শুনছেন, পুরো জিনিসটা শুনেন নেই। বাংলাদেশে ছিল 169টি আসন, 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ জিতেছিল 167টি আসনে। অর্থাৎ তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলালে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল আওয়ামী লীগ। এই নির্বাচনটা মূলত আওয়ামী লীগ এবং অন্য দলের মধ্যে হয় নাই, এটা হয়েছিল বাঙালি এবং অবাঙালিদের মধ্যে। তখন বাঙালিদের প্রতিনিধিত্ব করছিলেন শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ। মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না। মুসলিম লীগ কারা করতো? বড় বড় জমিদারের ছেলেরা। তখন কিন্তু এই জমিদারের ছেলেরা রাজনীতি করতে গিয়ে অনেকে পথের ভিখারি হয়েছে। এখন কিন্তু রাজনীতি করলে কোটিপতি হওয়া যায়, শত কোটির মালিক হওয়া যায়। এটাই হলো পার্থক্য। মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না তৎকালীন পূর্ব পাকিস্তানে। তারা 2টা আসন লাভ করে। স্বাভাবিক কারণেই শেখ মুজিব মনে করেছিল তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে। কিন্তু আমরা যারা কাছ থেকে পাকিস্তানকে দেখেছি, আমি জীবনের যৌবনের 12টা বছর পাকিস্তানে কাটিয়েছি। করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ন্যাশনাল কলেজ করাচি লেখাপড়া করেছি, চাকরি করেছি। তাদের ঘৃণা আমাদের প্রতি, তাদের যে বৈষম্য, এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। এখনকার যেটা বৈষম্য, এই বৈষম্য না, এর থেকে কয়েক হাজার গুণ বেশি বৈষম্য ছিল। সুতরাং সব কিছু মিলে আমরা চিন্তা করলাম, এখন যদি বাংলাদেশকে স্বাধীন করা না যায়, বাংলাদেশ আর কখনো দাঁড়াতে পারবে না। কর্নেল এম আর চৌধুরী, উনি আমাকে একদিন সন্ধ্যার সময় চট্টগ্রাম সেনানিবাসে ওনার বাসায় চার দাওয়াত দিলেন। আমি ওনার বাসায় গেলাম। কোনো ভূমিকার প্রয়োজন ছিল না, কারণ একজন আরেকজনের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আমার সম্বন্ধে উনি জানতেন, আমি ওনার সম্বন্ধে জানতাম। উনি সোজাই বলে উঠলেন, উনি আমাকে খান সাহেব ডাকতেন, কারণ পাকিস্তানের প্রসিদ্ধ রাজনীতিবিদ ছিল ওলি খান, ওই জন্য উনি ওই নামে আমাকে ওলি খান ডাকতেন। বলছে খান সাহেব দেশে কি হচ্ছে? তা বলে স্যার দেশের অবস্থা ভালো না, শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করবে না। পাকিস্তানি জেনারেলরা শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে করে না এবং তার হাতে পাকিস্তানকে নিরাপদ মনে করে না, তাকে বিশ্বাস করে না। সুতরাং আওয়ামী লীগকে তারা কখনো ক্ষমতা হস্তান্তর করবে না। তখন উনি বললেন কি করণীয়? তা আমাদের স্যার এই সময় উপযুক্ত সময়, পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বলতে রুখে দাঁড়ানো মানে কি? আমাদের বিদ্রোহ করতে হবে, কারণ এখন আমাদের 5টা বেঙ্গল রেজিমেন্ট আছে।
4 বেঙ্গল রেজিমেন্ট ওই সময় কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনিংয়ের জন্য গিয়েছিল। তারা ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, ক্যান্টনমেন্টের বাইরে। 1st বেঙ্গল ছিল যশোরে, তারাও ট্রেনিংয়ের জন্য ক্যাম্পের বাইরে ছিল। 2nd বেঙ্গল ছিল জয়দেবপুরে, তারাও ট্রেনিংয়ের জন্য ক্যাম্পের বাইরে ছিল টাঙ্গাইলে। 3rd বেঙ্গল রেজিমেন্ট ছিল সাইদপুরে, অর্থাৎ 5টা ব্যাটালিয়ন ইনট্যাক্ট। তারপরে ছিল ইপিআর, তারপরে ছিল পুলিশ, তারপরে ছিল ছাত্র জনতা, শ্রমিক। আমরা ওসমানী সাহেবকে অনুরোধ করলাম যে আপনি মেহরবানি করে শেখ মুজিবকে বলেন, আপনি তো আওয়ামী লীগের এমপি, শেখ মুজিবকে বলেন তিনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা বিদ্রোহ করব এবং বাংলাদেশকে স্বাধীন করে ওনার হাতে অর্পণ করব। উনি তখন আমাদেরকে বলেছিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খানকে এখানে জন্ম দিতে চায় না। অর্থাৎ তিনি পাকিস্তান সামরিক বাহিনীকে বিশ্বাস করেছেন, কিন্তু বাঙালিদেরকে তিনি আপন লোকদেরকে বিশ্বাস করেন নাই, বাঙালি সেনাবাহিনীর সদস্যদেরকে বিশ্বাস করেন নাই। পর পর মার্চ মাসে 2বার তাকে আমরা অনুরোধ করি। সর্বশেষ তাকে আমরা অনুরোধ করি 18ই মার্চ চট্টগ্রামের প্রবীণ নেতা MR সিদ্দিকী সাহেবের মাধ্যমে। তিনি একসময় কমার্স মিনিস্টার ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। তার মাধ্যমে অনুরোধ করে তিনি ফিরে যাওয়ার পথে মিরেশ্বরীতে নিজামপুর কলেজের সামনে অ্যাক্সিডেন্ট করে গভীর রাতে তিনি ফিরে যান। তিনি আমাদেরকে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজি হন নাই, তিনি আপনাদেরকে বিশ্বাস করেন না, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। কয়েকদিন পরে তিনি পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনায় বসবেন।